সুপ্রিয় শিক্ষার্থীরা, বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করতেছিলাম। অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট ফর ভ্যাট। সেখানে আমদানিকারক কিভাবে ভ্যাট প্রদান করে সেটা আলোচনা করেছিলাম। আজকে পণ্য সরবরাহকারী ক্রয় বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানের ভ্যাট নির্ণয় পদ্ধতি, পরিশোধ পদ্ধতি সম্পর্কে তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। একটি অঙ্কটা হলো 2013 সালের বিবিএ অনার্সের অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, তা অবশ্যই তোমরা জেনে থাকবে। যাই হোক, আমি মূল আলোচনায় চলে আসছি। বলেছিলাম আজকের অঙ্কটা হলো, সামটা হলো বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার 2013 সালের ইউনিভার্সিটি কোশ্চেনের উপর আলোচনা করব এবং এটা হলো পণ্য সরবরাহকারী বা ক্রয় বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানের ভ্যাট নির্ণয় ও পরিশোধ পদ্ধতি সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা পড়ছে এবং পড়ার সাথে সাথেই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টাও করছে। মনোযোগ সহকারে শুনবে, লিখবে, অনুশীলন করবে। ওয়ালমার্ট ইজ এ ভ্যাট রেজিস্টার্ড রিটেইলারি। বুঝছো যে ওয়ালমার্ট একটা ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ী। দে মাস্ট কালেক্ট ভ্যাট ফ্রম কাস্টমার্স অন সেল অফ গুডস। পণ্য বিক্রয়ের উপর তারা খরিদ্দার হতে ভ্যাট আদায় করে। অ্যান্ড দেন রিমেন ভ্যাট টু দ্য প্রপার গভর্নমেন্ট অথরিটি। তারপরে তারা রিমিট ভ্যাট হবে, এখানে প্রশ্নটা একটু ভুল উঠছে। দেন রিমিট ভ্যাট পরিশোধ করে টু দ্য প্রপার গভর্নমেন্ট অথরিটি, প্রকৃত সরকারি অথরিটিকে ভ্যাটটা তারা রিমিট করে বা পরিশোধ করে। দ্য ফলোয়িং আর সিলেক্টেড ডিসেম্বর 2014 ট্রানজাকশন অফ ওয়ালমার্ট। এগুলো ওয়ালমার্টের 2014 সালের লেনদেনগুলো নিচে দেওয়া হলো। আচ্ছা, ডিসেম্বর মাসের 2014 সালের ডিসেম্বর মাসের ট্রানজাকশনগুলো নিম্নে তুলে ধরা হলো। 1 ডিসেম্বর purchased 100 ক্যালকুলেটরস at টাকা 200 ইচ। 100 ক্যালকুলেটর ক্রয় করেছে 200 টাকা করে ফ্রম ইলেকট্রো লিমিটেড ফর ক্যাশ, নগদে, হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট। সাবজেক্ট টু শব্দ অর্থ হলো আরোপ করতে হবে। যে টাকাটার উপর এখনো ভ্যাট আরোপ করা হয়নি, তবে ভ্যাটটা আরোপ করতে হবে। এই ইংরেজিগুলো, খুঁটিনাটি ইংরেজিগুলো মনে রাখতে হবে। সাবজেক্ট টু আরোপযোগ্য মানে আরোপ করতে হবে। তাহলে 100 ক্যালকুলেটর 200 টাকা করে 20,000 টাকা, আর 20,000 টাকার উপর 15% সরাসরি 3,000 টাকা, 23,000। তাহলে ক্যাশ ডেবিট 23,000, সেলস ক্রেডিট 20,000। আমরা এখানে কি বলেছি? পারচেসড, ক্রয় করেছে 100 ক্যালকুলেটর, প্রতিটা 200 টাকা করে, তাহলে 20,000 টাকা। আর ভ্যাটটা সাবজেক্ট টু আরোপ করতে হবে 20,000 টাকার উপর 15%, 3,000 টাকা। তাহলে আমরা যেহেতু ক্রয় করেছি
এখন তোমরা তো বলতে পারছো ক্যালকুলেটর ক্রয় করছে না, ক্যালকুলেটর সম্পদ না। না, এটা ক্যালকুলেটরটা ব্যবহারের জন্য না, ওরা ক্যালকুলেটরটা ওদের ব্যবসা, এর জন্য এটাকে আমরা ক্রয় ধরবো। ক্যালকুলেটর কিনে ক্যালকুলেটর বিক্রি করে, ক্যালকুলেটরটা এখানে সম্পদ হিসেবে বিবেচনা করা যাবে না। ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য আমাকে বিবেচনা করতে হবে। ক্যালকুলেটর পণ্যটি ইউজ, বাট সেই তারা বিক্রির জন্য এটা ক্রয় করেছে, তাহলে ক্রয় লিখতে হবে পারচেজ ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেজ ডেবিট 20,000, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 20,000 15% 3,000, দুইটা ডেবিট। আর ক্যাশ ক্রেডিট 20 3 23, ক্যাশ ক্রেডিট 23, ক্যাশ ক্রেডিট 23। একটা কথা মনে রাখবো, পার্সেস যদি ডেবিট হয় ভ্যাটও ডেবিট হবে, সেলস ক্রেডিট ভ্যাটও ক্রেডিট, পার্সেস রিটার্ন ক্রেডিট ভ্যাটও ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট ভ্যাটও ডেবিট। এটা নেচার বৈশিষ্ট্য, এটা মনে রাখার। আমরা এখানে পার্সেসকে ডেবিট করছি, তাহলে ভ্যাটকেও ডেবিট করবো। পার্সেস ডেবিট 20,000, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 3,000, 20-র 15%। সাবজেক্ট টু মানে আরোপ করতে হবে, আরোপ করা হয়নি 20,000-এর উপর আরোপ করতে হলে 3,000, ক্যাশ ক্রেডিট 23,000, যেহেতু ক্যাশে পারচেস করেছে। কি ক্ষুদ্র একটা টপিক্স তোমাদেরকে বলেছি, বলে তো মনে রাখতে পেরেছো কিনা? ক্রয় ডেবিট হলে ক্রয়ের ভ্যাটও ডেবিট, বিক্রয় ক্রেডিট হলে বিক্রয়ের ভ্যাটও ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট হলে ক্রয় ফেরতের ভ্যাটও ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট হলে বিক্রয় ফেরতের ভ্যাটও ডেবিট। এই কথাটা মনে রাখলেই তোমরা আর ঝামেলায় পড়তে হবে না। আর সাবজেক্টিভ শব্দ অর্থে কি বলছে? আরোপ করতে হবে, আরোপ করা হয়নি মানে নতুন করে 20,000-এর উপর 15% আরও আনতে হবে, অ্যাড করতে হবে, যোগ করতে হবে। December 5, Walmart opened a BAT current account by depositing টাকা 5,000। তারা 5,000 টাকা দিয়ে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ব্যাট চলতি হিসেব খোলা হলো। 9 তারিখ December 9, purchased office furniture which cost টাকা 37,375 including VAT। ইনক্লুডিং শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত আছে, মানে এই যে 37,375 টাকার ভিতরে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ইনক্লুডিং, উইথ বা ইনক্লুডিং লেখা থাকলে কি বলছি, উইথ বা ইনক্লুডিং লেখা থাকলে ধরতে হবে যে অ্যামাউন্টটা গিভেন অ্যামাউন্টের ভিতরেই ভ্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে এটাকে আলাদা করতে হলে, সেপারেশন করতে হলে 100-র সাথে 15 যোগ করলে কত হবে বলো তোমরা? 115। তাহলে 115 দিয়ে ভাগ করব কাকে? 37,375-কে 115 দিয়ে কি করব? ভাগ করব, ভাগ করে 15 দিয়ে কি দেব? গুণ দেব, তাহলে ভ্যাটের টাকাটা আমরা পেয়ে যাব। এখন বলছে যে অফিস ফার্নিচার, এটা কিন্তু সম্পদ, এটা সম্পদ হবে। এটা কি হবে? সম্পদ হবে। তাহলে অফিস ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যার আপনি ভ্যাটের কথা বলেন নাই যে? সম্পদের ক্ষেত্রে ভ্যাটের জন্য অ্যাকাউন্ট খুলতে হয় না। স্যার হিসাব দেখালেন যে? হিসাবটা এমনিতেই দেখালাম তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু মনে রাখবে সম্পদের জন্য ভ্যাটের, যখন আমরা সম্পদকে রেকর্ড দেব, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যা সম্পদ ওটাকে রেকর্ড দিতে গেলে ভ্যাটের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে না। ভ্যাটের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে না সম্পদের ক্ষেত্রে। তো স্যার তাহলে 37,375 লিখে দিব? হ্যাঁ লিখে দিব, কারণ ভ্যাটের টাকাটা এটার ভিতরে আছে, থাক। তো স্যার টাকাটা তো ভিতরে আছে, টাকাটা থাকবে, কিন্তু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখা যাবে না। সোল্ড 75 ক্যালকুলেটর, টাকা 300 ইচ টু ম্যাগনাম সাপ্লায়ার্স অন অ্যাকাউন্ট, বাকিতে হুইচ আর সাবজেক্ট টু, আরোপ করতে হবে, এখনও আরোপ করতে হবে, সাবজেক্ট টু আরোপ করতে হবে। বাকিতে বিক্রি করলে কী হবে বলো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট,
ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আমাদের টাকা কত? 75টা ক্যালকুলেটর 300 টাকা করে, 3 5 15 300 22,500। ওই 22,500-এর উপর আবার 15%, যেহেতু সাবজেক্ট টু আরোপ করতে হবে, প্লাস যোগ করতে হবে। প্লাস লেখা থাকলে, সাবজেক্ট টু লেখা থাকলে নতুন করে যোগ করতে হয়। উইথ অথবা ইনক্লুডিং লেখা থাকলে সেপারেশন করতে হয়। তাহলে 15% আবার যোগ করতে হবে 22,500-এর সাথে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। সেলস কিন্তু হবে 22,500, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট সেটা 22,500-এর উপর 15%, 3,375। 22,500-এর সাথে 3,375 যোগ করলে 28,875। এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 28,875, সেলস ক্রেডিট 75 গুণ 300 22,500, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 22,500 15%, 3,375। সেলস ক্রেডিট হলে ব্যাটও ক্রেডিট হবে। আচ্ছা স্যার, এটা কি সম্পদ? না, এটা ক্যালকুলেটরের ব্যবসা হতো, এটা পণ্য। মেড ক্যাট সেলস, টোটাল টাকা 20,125 ইনক্লুডিং 50%, এটা ক্যাট সেলস। এবং এই সেলসের ভিতরে ব্যাটটা কি আছে? ইনক্লুড আছে। তাহলে ইনক্লুড থাকলে কি বলছে? তাহলে 20,100 কত? 25। এই টাকাটাকে 115 দিয়ে ভাগ, 100 সাথে 15 যোগ করলে 115। 20,125-কে 115 দিয়ে ভাগ, 115 দিয়ে ভাগ করে কি করব? 15 দিয়ে গুণ দিয়ে ব্যাটের টাকাটা আলাদা করে নিব। এখানে ব্যাট রেকর্ড দিব, কারণ এটা সম্পদ না, এটা পণ্য। পণ্যের ক্ষেত্রে ব্যাট রেকর্ড হয়, কিন্তু সম্পদের ক্ষেত্রে ব্যাটের রেকর্ড হয় না। তাহলে আমরা আলেখ করব ক্যাশ ডেবিট 20,125, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। সেলস ক্রেডিট হলো 20,125-এর উপর 20,125-কে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ করি, যেটা হবে সেটা বাদ দিব। 20,125 থেকে বাদ দিলে হয় 17,500 সেলস ক্রেডিট, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 2,625। আবার বলি 20,125-কে 115 দিয়ে ভাগ করবো, 15 দিয়ে গুণ দিব, যেটা বের হবে সেটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এই টাকাটা আবার 20,125 থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে সেলস কেন বাদ দিতে হবে? যেহেতু ইনক্লুডিং আছে। আগে বলছে ইনক্লুডিং থাকলে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ করে যা বের হবে তা গিভেন অ্যামাউন্ট বা যে টাকার পরিমাণটা দেওয়া আছে ওটা থেকে বাদ দিয়ে সেলসের বা পার্সেসের টাকাটা লিখতে হয়। তাহলে তোমরা নিশ্চয় বুঝেছ। এরপর তোমরা একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের খতিয়ান করবা। ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের কি করবা? খতিয়ান, একটা লেজার করবা। ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের যদি ডেবিট জেয়ার হয় তাহলে উদ্ধৃত পত্রের চলতি সম্পদ, আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের যদি ক্রেডিট জেয়ার হয় উদ্ধৃত পত্রের চলতি দায়। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। এই জাবেদা দেওয়ার পরে, ট্রানজ্যাকশনগুলো দেওয়ার পরে তোমরা কি করবা? তোমাদের দায়িত্ব কি? একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট প্রস্তুত করবা। কি প্রস্তুত করবা? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের যদি ডেবিট জেয়ার বাইরে হয়, অর্থাৎ ডেবিট বড় হয়, তাহলে উদ্ধৃত পত্রের চলতি সম্পদ। আর যদি ক্রেডিট বড় হয়, অর্থাৎ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ভ্যাট কারেন্ট চলতি হিসাবে যদি ক্রেডিট জেয়ার বের হয় বা ক্রেডিট বড় হয়, তাহলে ব্যালেন্স শিটে তুমি এটাকে চলতি দায় হিসাবে তোমাকে লিখতে হবে বা প্রেজেন্ট করতে হবে। তাহলে এটা একটা খতিয়ান করে আবার ব্যালেন্স শিটে শো করবা, একটা এন্ট্রি শো করবা। কয়টা এন্ট্রি? একটা এন্ট্রি। সেটা হতে পারে চলতি সম্পদ, সেটা হতে পারে চলতি দায়। যদি লেজারে সেটা ডেবিট ব্যালেন্স বের হয় তাহলে চলতি সম্পদ হবে, আর লেজারে যদি সেটা ক্রেডিট জেয়ার বের হয় তাহলে চলতি দায় হবে। তাহলে আমরা জার্নাল করব, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের জন্য একটা খতিয়ান করব এবং এটা উদ্ধৃত পত্র প্রদর্শন করব। আবার যদি ওরা কোশ্চেনে আরও খতিয়ান করতে বলে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া আরও অন্যান্য অ্যাকাউন্টের খতিয়ান করতে বলে, তাহলে তোমাকে করতে হবে। কারণ তারা তো তখন বলে দিবে যে এই খতিয়ান করো, তাহলে তোমাকে করতে হবে। করে তোমাকে উদ্ধৃত পত্রে সেটা কি করতে হবে? প্রদর্শন করতে হবে, সব করতে হবে বা এনলিস্ট করতে হবে। আবার অনেকে এই কোশ্চেনে সাবজেক্ট টু মানে আরোপ করা, আবার প্লাস অর্থ আরোপ করা।
তাহলে এটা থাকলে আমরা নতুন করে ধরে যোগ করব। আর যদি লেখা থাকে ইনক্লুডিং বা উইথ, তাহলে 115 দিয়ে বা 15 দিয়ে গুণ দিয়ে বিয়োগ করব। তাহলে সাবজেক্ট টু এবং প্লাস এই কথাটা লেখা থাকলে ডাইরেক্ট পার্সেন্ট মেরে যোগ করে দিব, গিভেন অ্যামাউন্টের সাথে যোগ করে দিব। আর যদি উইথ অথবা ইনক্লুডিং লেখা থাকে, কি লেখা থাকে? উইথ অথবা ইনক্লুডিং, তাহলে 115 দিয়ে কি দিব? ভাগ। আর 15 দিয়ে কি দিব? গুণ। গুণ দিয়ে যে টাকাটা বেরোবে সেটা গিভেন অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে দিব, যোগ না, এখানে কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। আর একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছি, সম্পদ ব্যবহার করবো, এটা তো আর রিসেল করবো না বা সেলের উদ্দেশ্যে আনি নেই। তাহলে সম্পদের ক্ষেত্রে ব্যাটের কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, সম্পদের ক্ষেত্রে ব্যাটের কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না। ওই ব্যাটের টাকাটা যদি সম্পদের সাথে যুক্ত থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি যুক্ত না থাকে বের করে টাকাটা যুক্ত করে দিব। তবে কোনো মতে কিন্তু ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যাবে না ইন কেস অফ ইনলিস্টিং অ্যাসেট। যখন আমরা সম্পদের লিপিবদ্ধকরণ করব, যখন সম্পদের জন্য রেকর্ড দিব, তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কি করব না যোগ, সেজন্য আমরা সেজন্য আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করব না। তবে ব্যাটটা লিখবো মূল অ্যামাউন্টের সাথে যোগ করে দিব, যদি যোগ করা না থাকে। আর যোগ করে থাকলে তো আলহামদুলিল্লাহ, যোগ করা না থাকলে ব্যাটের টাকাটা ধরে ফার্নিচারের বা ইকুইপমেন্টের টাকার সাথে যোগ করে লিখবো, তবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করব না। এই কথাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস কিন্তু আমি ছোট করে তোমাদেরকে বলে ফেলেছি, পার্চেস ডেবিট হলে ব্যাটও ডেবিট, পার্চেস রিটার্ন ক্রয় ফেরত ক্রেডিট হলে ব্যাটও ক্রেডিট, সেলস ক্রেডিট ব্যাটও ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট ব্যাটও ডেবিট। এখানে আরেকটি কথা তোমাদের জন্য না বললেই নয়, ক্রয়ের ব্যাটকে ইনপুট ব্যাট বলে, ক্রয় ফেরতের ব্যাটকে ইনপুট ব্যাট বলে, বিক্রয়ের ব্যাটকে আউটপুট ব্যাট বলে, বিক্রয় ফেরতের ব্যাটকে আউটপুট ব্যাট বলে। বুঝতে পারছো কিনা তোমরা? ক্রয় এবং ক্রয় ফেরতের ব্যাট দুইটা ব্যাটকে কি ব্যাট বলে? ইনপুট ব্যাট। ক্রয়ের ব্যাটকে ইনপুট ব্যাট বলে, ক্রয় ফেরতের ব্যাটকে ইনপুট ব্যাট বলে, বিক্রয়ের ব্যাটকে আউটপুট ব্যাট বলে, বিক্রয় ফেরতের ব্যাটকে আউটপুট ব্যাট বলে। ইনপুট ব্যাটটাও ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, আবার আউটপুট ব্যাটের জ্যারটাও ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। ইনপুট ব্যাট অ্যাকাউন্টের জ্যারটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, আবার আউটপুট ব্যাট অ্যাকাউন্টের জ্যারটাও ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। আবার ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের সর্বশেষ যদি কোনো দেনা থাকে সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে কী করে দেওয়া হয়? জমা দিয়ে দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখলাম, আশা করি তোমরা বারবার করে মনোযোগ সহকারে শুনবে। তোমার বন্ধু, তোমার যারা অন্য কলেজে পড়াশোনা করে, সারা বাংলাদেশে যত শিক্ষার্থী এই লেভেলে আছে সবাইকে মেসেজ, শেয়ার, লাইক এবং আমার মাকসুদ অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।